This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিসি ক্যামেরার দাম নিয়ে বিতর্ক চলছে আর সেই বিতর্কে এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য এই মুহূর্তে রয়েছে টিভি9 বাংলার কাছে? জানা যাচ্ছে একই প্রকল্পে ভিন্ন দরে সিসি ক্যামেরার বরাত দুই সরকারি দফতরের। ওয়েবেলের দরপত্রকে কাঠগড়ায় তুলল পূর্ত বিভাগের দরপত্র। কিভাবে সম্ভব? আরো ডিটেইলে জানাচ্ছি আপনাদেরকে। রাজ্যের 28টি মেডিকেল কলেজে সিসি ক্যামেরা বসিয়েছে স্বাস্থ্য দফতর। দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একই সঙ্গে। জেলার 14টি মেডিকেল কলেজে বরাত পেয়েছে ওয়েবেল, আর কলকাতা মেডিকেল সহ বাকি 14টি মেডিকেলে বরাত পেয়েছে পূর্ত দফতর। ওয়েবেলের তত্ত্বাবধানে সিসি ক্যামেরা পিছু খরচ লক্ষাধিক। পূর্ত বিভাগের দরপত্রে সেই খরচ কত জানেন? 60,000 টাকা। টিভি9 বাংলার হাতে ওয়েবেল ও পূর্ত দফতরের দুই সংস্থার খরচের নথি আমরা আপনাদেরকে দেখালাম একটু আগেই। আর এই দুই সরকারি সংস্থার দরপত্রের দামে এতটা ফারাক কেন? কেন পূর্ত বিভাগের দর দেখে পিছু হটল না ওয়েবেল? টিভি9 এর হাতে থাকা নথি ঘিরে তুঙ্গে বিতর্ক। ওয়েবেলের ব্যবস্থাপনায় আরামবাগ মেডিকেল কলেজে পরিকাঠামোর খরচ ধরে সিসি ক্যামেরা পিছু খরচ 3.5 লক্ষ টাকা। ঝাড়গ্রাম মেডিকেল কলেজে সেই খরচ 1,65,000 টাকা। আর সেখানে পূর্ত বিভাগের ব্যবস্থাপনায় এসএসকেএমের মতো রাজ্যের প্রথম সারির উৎকর্ষ কেন্দ্র হাসপাতালে সেই খরচ 61,000 টাকা। পরিকাঠামোর খরচ ধরেই সিসি ক্যামেরা পিছু 61,000 টাকা খরচ। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে দুটোই সরকারি বিভাগ, তাহলে দু ক্ষেত্রে দুরকম খরচ কেন? স্বাস্থ্য ভবনের সাফাই ছিল যে একটা মেডিকেল কলেজে ক্যাম্পাসের মধ্যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব অনেক বেশি, তাই খরচেরও তারতম্য ঘটেছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন যে ওয়েবেল যে খরচ দেখাচ্ছে, পূর্ত বিভাগ দেখিয়ে দিচ্ছে যে সেই খরচের থেকে অনেক কমে সিসি ক্যামেরা বসানো যায়। তারপর স্বাস্থ্য ভবনের এই যুক্তি ধোপে টেকে কটাক্ষ বিরোধীদের। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। এরকম একটা ফারাক চোখে পড়ছে, আলোচনাও চলছে। চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় ইনি কি বলেছেন সে তো শোনাবই আপনাদের। তার পাশাপাশি বিরোধীরা এই মুহূর্তে চুপ করে নেই এই বিষয় নিয়ে। শুভেন্দু অধিকারী কি বলেছেন সেও শুনবো। যখন এই প্রশ্নটা উঠেছে দামের এতটা ফারাক, এবং এই মুহূর্তে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থায় যেরকম দুর্নীতির অভিযোগটা প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সেটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, এই সিসি ক্যামেরার কেনা নিয়ে এরকম কিছু ঘটেছে কিনা সেটার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা উচিত। ঝাড়গ্রামে যান আগে, 3.5 লক্ষ টাকা করে সিসিটিভি। আপনার বাড়িতে আছে তো সিসিটিভি? খুব ভালো সিসিটিভি 18,000 টাকা দাম, কমা কিনলে 10,000-এ পাওয়া যায়। ওরাই তো কাগজ দিচ্ছে, ডাক্তাররাই তো বলছে, আমরা তো বলতে পারবো নি, ট্রান্সফার করে দিবে। আপনি বলুন, আমি বলছি বিরোধী দলনেতার কাজ তো এইটা। বিজেপি তো সেটিং অপোজিশন নয়, সিপিএম ছিল, কংগ্রেস ছিল, সেটিং ছিল। বিজেপি লড়ছে বলে চুরিগুলো সামনে ধরা পড়ছে। এবার একটু চোপড়া দিকে নজর দিতেই হচ্ছে, কারণ সেখানে শাসক দলের গোষ্ঠী কোন্দল। ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব। বিধায়ক বনাম জেলা সভাপতির গোষ্ঠীর মধ্যে তীব্র বিবাদ। একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব দুই পক্ষই। বিধায়ক হামিদুর রহমান অনুগামী দল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের প্রধানের অপসারণ চেয়ে বিডিও এবং প্রশাসনের দ্বারস্থ হয় অঞ্চল তৃণমূল নেতৃত্ব। আর এই অঞ্চল তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়ালের গোষ্ঠী হিসেবেই পরিচিত। 9 মাস ধরে পঞ্চায়েত ঢুকতে দিচ্ছে না। আবার দেখলাম যে কালকে ওরা বিডিও অফিসে ডেভিশন দিচ্ছে যে আমি নাকি পঞ্চায়েত যাই না। আর পঞ্চায়েতে আমি গেলে আমার প্রাণে মারার হুমকি দিয়ে আমাকে লোকজন দিয়ে অ্যাটাক করাচ্ছে। দলকে জানিয়েছি আমি। কোনো সুরাহা হয়নি? হ্যাঁ, দেখছে সেটা জন্য আমরা উচ্চ ন্যায়ালয়ে বিচার করে দেখছে সেটা। আব্দুল সাত্তার আমাদের সুজালির অঞ্চল প্রেসিডেন্ট যে এখন আছে, আমার বাড়িতে গিয়েছে, আমাকে খুঁজে বেড়াচ্ছে, সই করে দিতে হবে। তো আমি ওনাকে প্রশ্ন করছি যে কিসের সই করে দিতে হবে? বলছে নুরি বেগমকে সরানোর জন্য। আমাদের ধমকি দিচ্ছে, আমরা ধমকিতে চলবো না। আব্দুল সাত্তারকে এই মুহূর্তে যেন ওনাকে সাসপেন্ড করা হোক।
আর এদিকে দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগ তুলে চোপড়ায় বিধায়কের দ্বারস্থ হন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যরা। ওই মেম্বার সদস্যগুলা যদি বলে, কারণ যে সুজালি গত 15 বছর ধরে যা শোষণ হয়েছে, আর ওরা 3 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে সেরা টিকিট নিয়েছে, সেই পয়সাটা সে তুলতে পারছে না, কাটমনি করতে পারছে না, সেই জন্য সেই অভিযোগটা তো করবে। পরে খবরের দিকে নজর রাখি আমরা। এইমস ইস্যুতে আবার উত্তপ্ত উত্তরের রাজনীতি। রায়গঞ্জে এইমস তৈরি নিয়ে উদ্যোগী বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল কেন্দ্রকে প্রস্তাব পাঠাক রাজ্য, আর এই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রায়গঞ্জের সাংসদের। রাজ্য চাইলেই কেন্দ্র এইমস দিতে প্রস্তুত। সাংবাদিক বৈঠক করে বললেন বিজেপি সাংসদ। তিনি আরো বলেন, রায়গঞ্জে এইমস স্থাপনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে তিনি দরবার করেন, আর সেই আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য দ্বিতীয় এইমস স্থাপনের প্রস্তাব দেয়নি। সাংবাদিক বৈঠকে এমনটাই জানান কার্তিক চন্দ্র পাল। সম্মানীয় জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমস এর প্রপোজাল দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমস এর জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠায়। রায়গঞ্জে এইমস ইস্যু নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য। কেন্দ্র এইমস মঞ্জুর করুক, রায়গঞ্জে জমি দেওয়া হবে, কোনো সমস্যা হবে না, দাবি তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণ। দরবার করা গিয়েছে, আমি আগে কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক, হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা যা পদক্ষেপ নেওয়া দরকার আছে আমরা তার জন্য প্রস্তুত। এইমস আর আসার প্রস্তাব আসেনি, আগে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা কেন্দ্র সরকার, চিঠি দিক, এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা, তারপর নিশ্চিত রাজ্য সরকার তার রেসপন্ড করবে। এদিকে এইমস ইস্যুতে বিজেপি ও তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে তুমি প্রস্তাব পাঠাও, আর বলটা ছেড়ে দিন মুখ্যমন্ত্রী। নাটকবাজি চলছে, এটা বিজেপি একদিকে করছে, তৃণমূল কংগ্রেস একদিকে করছে। আমাদের এইমস নিয়ে গেছে, আমাদের মুখের গাছ নিয়ে নিচ্ছে, দুটি দলকেই এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আচ্ছা, 2026-এর বিধানসভা ভোটে ইস্যু কি হতে চলেছে এইমস, সময় বোঝা যাবে। এবার আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিই। একই কমিউনিটি হলের দুবার উদ্বোধন হয়েছে। আজব এই কাণ্ড কোথায় জানেন? মুর্শিদাবাদের রানীনগরে। মাস কয়েক আগে ঘটা করেই অধীর চৌধুরীর উদ্বোধন করেন রানীনগর 2 পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলের, কিন্তু দ্বিতীয়বার উদ্বোধন করলেন তৃণমূলের বিধায়ক সাংসদেরা। বদলে এবং যে নাম ছিল সেটাও বদলে গেল। রাজনৈতিক নেতৃত্বের নামে নাম হওয়ায় সরব কংগ্রেস। মাস কয়েক আগে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল মুর্শিদাবাদের রানীনগর 2 পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলের, আর সেই সময় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিল কংগ্রেসের কুদ্দুস আলী। সেই কমিউনিটি হলের নাম দেওয়া হয়েছিল ডাক বাংলো, আর লোকসভা ভোট মিটতেই দলবদল করেন ওই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কুদ্দুস আলী। তিনি এখন বর্তমানে তৃণমূলের নাম লিখিয়েছেন, আর সেই কমিউনিটি হলেরই গতকাল দ্বিতীয়বার ঘটা করে উদ্বোধন করা হয়। এছাড়াও নামও বদলে গেছে, নাম দেওয়া হয়েছে প্রাক্তন ওই এলাকার সাংসদ তথা বর্তমান রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের বাবার নামে। কাজ শেষ হওয়ায় উদ্বোধন, এমনটা দাবি মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের। এর আগে যেটা করেছিল ইনকমপ্লিট ছিল, একটা ছোট্ট জায়গা অধীর চৌধুরীকে নিয়ে এসে তাড়াহুড়ো করে তখন করেছিল, যেটা একটা ছোট্ট জায়গা উদ্বোধন হয়েছিল একটা কমিউনিটি হলের, সেটাও কমপ্লিট হয়নি। আজকে এটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে, সেদিন আমাদেরকে বলাও হয়নি। আমি এখানকার সাংসদ, এখানকার যে বিধায়ক ছিল কাউকে আমন্ত্রণ করা হয়নি। আজকে পঞ্চায়েত সমিতি আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়ে নামকরণ করছেন যে মান্নান হোসেন স্মৃতি সদন। সুতরাং আমরা গর্বিত পঞ্চায়েত সমিতির কাছে যে পঞ্চায়েত সমিতি তার উদ্যোগে এটা মান্নান হোসেন স্মৃতি সদন নামকরণ। তখন ওটা ছোট একটা নিচে ঘর উদ্বোধন হয়েছিল, নামকরণটা হয়নি এবং তাকে চাপ দিয়ে এটা করানো হয়েছিল। আমাদের তো লোকাল এমপি আছে, তাহলে এমপি লোকাল থাকলে বহরমপুর এমপি কেন এসে সেদিন ওপেনিং করেছিল? সেটা তো বৈধ হয়নি না। বিডিও সাহেব ছিল না, রেজুলেশন ছিল না। আজকে রেজুলেশন পাস হয়ে আমাদের এমপি সাহেব এসছেন, বিডিও সাহেবরা এসছেন, এসডিপিও, ওসি, লোকাল এমএলএ, জেলা পরিষদের সদস্য সবাই মিলে আমরা আজকে এটা করেছি, আজকে উদ্বোধনটা করলাম।
আরো একটি গুরুত্বপূর্ণ খবর, হেমন্ত সোরেনের পর এবার রাহুল গান্ধীর চপার আটকে রাখা নিয়ে বিতর্ক। রাহুল গান্ধীর চপার আটকে রাখা নিয়ে বিতর্ক। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, জ্যোতির্ময় কর্মকার রয়েছে। জ্যোতির্ময়, ঠিক কি ঘটেছে? দেখো, আজ দুপুর 12টার সময় গোড্ডা জেলার মেহরমা বলে একটি জায়গা, সেখানে একটি হাই স্কুলের মাঠে রাহুল গান্ধীর প্রোগ্রাম ছিল। রাহুল গান্ধী তিনি সুনির্দিষ্ট সময়ে সেই কর্মসূচি পালন করেন, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে রাহুল গান্ধী তিনি কপ্টারের মধ্যে দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন। যে খবর পাওয়া যাচ্ছে, প্রশাসন কপ্টার ওড়ার কোনো রকম পারমিশন দেয়নি। বা 2:45 নাগাদ বোকারো জেলাতে সেখানে আবার একটি প্রচার রয়েছে, সেই প্রচারে যাওয়ার কথা রাহুল গান্ধীর, কিন্তু রাহুল গান্ধীর কপ্টার উঠতে দেওয়া হচ্ছে না। কেন কপ্টার উঠছে না সেই বিষয় নিয়ে কংগ্রেসের নেতারা তারা খোঁজ নিয়েছেন। যে খবর পাওয়া যাচ্ছে যে প্রশাসন কোনো রকম অনুমতি দেয়নি। সূত্র মারফত যে খবর আসছে এবং কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রুট রয়েছে, রাহুল গান্ধীর যে জায়গা দিয়ে কপ্টার যাবে সেখান দিয়ে প্রধানমন্ত্রীর কপ্টার যাওয়ার কথা, আর সেই কারণেই রাহুল গান্ধীর কপ্টার সেখানে আটকে রয়েছে, রাহুল গান্ধীর কপ্টার উঠতে দেওয়া হচ্ছে না। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ যে রাহুল গান্ধীর কি কর্মসূচি সেই সম্পর্কে আগাম যাবতীয় ইনফরমেশন প্রশাসনের কাছে দেওয়া রয়েছে। প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়ে র্যালি হচ্ছে, কোন রুট দিয়ে তার হেলিকপ্টার যাবে সেই রুটও আগে থেকে প্রশাসনকে জানানো হয়েছে। ফলত কেন শেষ মুহূর্তে রাহুল গান্ধীর কপ্টার আটকে রাখা হয়েছে তা নিয়ে কিন্তু তুমুল রাজনৈতিক বিতর্ক বাদানুবাদ। এক্স্যাক্টলি, আমাদের নজর থাকবে জ্যোতির্ময়। এক্ষেত্রে হেমন্ত সোরেনের সঙ্গে যা হয়েছিল, জল কি তত দূরই গড়াবে? এক্ষেত্রে দেখা যাক।